আপনার সাথে একটা ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস যায়, মানে আজকে আপনাদের একটু মানে কোনো গ্রুপ ওয়ার্ক দিব না, ইন্ডিভিজুয়ালি একটা টাস্ক থাকবে, ছবি আঁকতে বলতে পারি, এরকম একটা লেকচার কালেক্ট করতে বলবে, এরকম একটা টাস্ক থাকবে, যেহেতু আমি এই জায়গাটা টাচ করে যাব। ওইটা আমি আপনাদের যেহেতু আমি কস্ট অফ প্রোডাকশনে ম্যাথস করিয়ে ফেলেছি, আমি এই চ্যাপ্টার থেকে কোনো ম্যাথসে যাব না, কোনো ম্যাথমেটিক্যাল টার্মে যাব না, এই চ্যাপ্টারে ম্যাথ আছে। সো এই কারণে আমরা জিডিপিটা আইডিয়া নিয়েছি, আমরা জাস্ট স্টাডি করবো যে হোয়াই জিডিপি ইজ ইকুয়াল টু টোটাল এক্সপেন্ডিচার এন্ড টোটাল ইনকাম, অতটুকু টার্ম পড়ে জাস্ট জিডিপি দুই ধরনের, এনজিডিপি এন্ড আরজিডিপি, এই দুটো বুঝে আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব, আনএমপ্লয়মেন্ট এন্ড ইনফ্লেশন। ওখানেও আমরা শুধু ডেফিনেশন গুলো পড়বো, কিন্তু ইনফ্লেশনের ক্যালকুলেশনটা শেখানো জরুরি। সো ইফ আই গেট টাইম, বিকজ আমার ক্যালকুলেশনে এখনো আমরা হচ্ছে গিয়ে আরো 3টা ক্লাস পাবো, সো আমি ডেফিনেটলি আমি এনাফ টাইম পাবো, সো এই জন্য হচ্ছে গিয়ে আমি ইনফ্লেশনে ম্যাথসটা করাবো, ইনফ্লেশনে একটা ম্যাথস আছে ওটা আমি করাই দিব, এটাই। সো নেক্সট ক্লাসে আমি আগে ইনফ্লেশন দিয়ে স্টার্ট করবো, যেটাতে আমরা ম্যাথস করবো, মানে ওখান থেকে একটা ম্যাথ আমি দিব, এই জন্য যে যেই জায়গাটার ম্যাথ করাবো সেই জায়গা মানে ম্যাথসটা দিয়েছি, এটা দেখবো যে কোশ্চেন আসলে কোনটায় দিয়েছি, সেই ওয়াইজ ওইটুকু ম্যাথস কভার আপ করে আসবো। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল ম্যাম। হ্যাঁ বলেন স্যার। ম্যাম মার্জিনাল কস্টটা ম্যাম একটু আরেকবার একটু বুঝে দেবেন ম্যাম, আমি ওটা মার্জিনাল ওয়ার্ডটাই যখন ইকোনমিক্সে ইউজ হবে, এটার জন্য আমাদের বুঝতে হবে হচ্ছে গিয়ে যে আমরা মার্জিনাল বলতে আসলে যেটা বুঝি সেটা হচ্ছে গিয়ে যে কিভাবে বুঝাবো, মার্জিনাল বলতে বোঝায় যে লাস্ট ইউনিট যেটা আছে সেটার যে ভ্যালু, এটা হচ্ছে কি মার্জিনাল ওয়ার্ডটার সাথে এটা আসে, মানে তো ভ্যালুটা যেভাবে বের করব ম্যাম ওটা একটু বুঝায় দিতেন ম্যাম। আচ্ছা স্যার, একটু রেকর্ডেড ভার্সন ক্লাস দেখেন, কারণ আমি এখন ওইখানে বসতে গেলেই আমার অনেক একটা টাইম চলে যাবে, ওইটা আবার স্লাইড ওপেন করে ওখানে যেতে হবে। সো আমি একটু পরে দেখি, তাহলে এটা দেখি আজকে পরে যদি সময় পাই তাহলে আমি ওটাতে যাব, ঠিক আছে? কারণ ওটাতে গেলে এখন অনেকটুকু টাইম যাবে, ওখানে ক্যালকুলেশনটা দেখাতে গেলে অনেকটুকু টাইম যাবে। সো চলে যাই, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের এখানে যেটা ছিল সেটা হলো যে আমরা দেখছিলাম যে জিডিপিটার ক্যালকুলেশন করছিলাম, মানে আমরা জিডিপিটা নিয়ে একটা আইডিয়া নিয়েছি, তো ওই জিডিপি চ্যাপ্টারটাতে ম্যাথ থাকে, মানে জিডিপি, আনএমপ্লয়মেন্ট, ইনফ্লেশন, ম্যাক্রো ইকোনমিক্স এর যে পার্ট গুলো আমরা কভার আপ করি প্রত্যেকটাতে আসলে ম্যাথ থাকে। কিন্তু এখানে আমরা যেহেতু আপনাদের অলরেডি একটা ম্যাথস করিয়ে ফেলেছে, এবং আমি বেশি ম্যাথমেটিক্যাল টার্ম দিতে চাই না, ফাইনালে আপনাদেরও অসুবিধা হয়, বুঝতেও অসুবিধা হয়, বুঝাইতেও অসুবিধা হয়, তো সব মিলিয়ে আমি ডিসাইড করেছি যে জিডিপির ম্যাথস এর পার্ট টাচই করবো না, জিডিপি থেকে আমরা ম্যাথ করি, কিন্তু ইনফ্লেশনে যেটা বলছি যে ওটা আসলে শেখা জরুরি, কারণ ইনফ্লেশনটা আমরা রেটটাও ক্যালকুলেশন করি সবসময়, বা আমরা রিয়েল লাইফে এটার ইমপ্লিমেন্টেশন থাকে, এই কারণে ইনফ্লেশনের হচ্ছে গিয়ে আমরা ম্যাথসটা করবো, এটাই বলছিলাম। সেই দুটা ম্যাথ আমি ফাইনালে দিব না, অলরেডি দিয়ে ফেলেছি। তো চলে যাই, এই চ্যাপ্টারে অলরেডি আমাদের রেকর্ডেড ভার্সন ক্লাস একটা শেয়ার করা ছিল। সো ইন দিস চ্যাপ্টার উই আর গোইং টু লার্ন অ্যাবাউট দ্য জিডিপি, দ্যাট ইজ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ইন বাংলা ইটস কল মোট দেশজ উৎপাদন, একটা দেশে এক বছরে যা উৎপাদন হচ্ছে, এটাই মেইনলি, এটাই জিডিপি। সো ওটার ডেফিনেশনটা আমরা বুঝেছি, এবং ওখানে আমরা দেখেছি যে জিডিপি হচ্ছে গিয়ে 4টা ক্যারেক্টারিস্টিক্স যখন ফুলফিল হচ্ছে তখন সেটাকে আমরা জিডিপি বলছি। 4টা ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আছে মার্কেট ভ্যালু, ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস প্রডিউসেস উইদিন এ কান্ট্রি ইন এ গিভেন পিরিয়ড অফ টাইম, মানে একটা প্রোডাক্টের মার্কেট ভ্যালুটা হচ্ছে ইকুইলিব্রিয়াম ভ্যালু যেটা বলে। সো সেই ভ্যালুটা আমরা অনেক মানে একটা দেশে এক বছরে যা পণ্য এবং সেবা সামগ্রী তৈরি হচ্ছে সেটার যে মার্কেট ভ্যালু থাকে সেটাকে আমরা একটা দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি বলছি। দ্য ডিফারেন্স বিটুইন জিডিপি এন্ড জিএনপি, দেখবেন যে জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট নিয়ে অনেক জায়গায় আসে, দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দেম ইজ, আমি যখন জিডিপি ক্যালকুলেশন করছি ওই এরিয়া বা ওই কান্ট্রিটার ভিতরে রেসিডেন্ট নন রেসিডেন্ট ইটস নট মাই হেডেক, ওই কান্ট্রিটার ওই এরিয়াটার ভিতরে যা প্রোডাকশন হচ্ছে সেটা জিডিপিতে চলে আসছে। কিন্তু আমি যখন জিএনপি হিসেব করব, জিএনপিটা এই বইয়ে নাই, কিন্তু অনেক ক্ষেত্রে জিএনপিটার আইডিয়া চায়, তো ওই জন্য আমি দুটো ডিফারেন্সটা বুঝিয়ে দিচ্ছি। যখন আমরা জিএনপি ক্যালকুলেশন করব, জিএনপিটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে মোট জাতীয়, ওটা হচ্ছে মোট জাতীয় উৎপাদন। সো জিএনপিটাতে যেটা হয়, ফুল মিনিংটা কি বুঝিনি, আবার বলেন। জিএমপি এর ফুল মিনিংটা মানে জিএনপি হচ্ছে কি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, জিডিপি যেমন গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এই ডি এর জায়গায় এন হবে জিএনপি। সো জিএনপি হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, হ্যাঁ, মোট জাতীয় উৎপাদন।
মোট জাতীয় উৎপাদন একই জিনিস, শুধুমাত্র এই যে প্রডিউসার্স উইদিন এ কান্ট্রি জায়গায় এখানে ডিফারেন্সটা চলে আসে। অ্যাকচুয়ালি এটা আমরা ক্যালকুলেশন করি হচ্ছে প্রোডাকশন বাই দ্য রেসিডেন্ট, অর্থাৎ বাই দ্য সিটিজেন, মাই মিস্টেক, বাই দ্য সিটিজেন অফ দ্যাট কান্ট্রি। হ্যাঁ, প্রডিউসার্স বাই দ্য সিটিজেন অফ দ্যাট কান্ট্রি, এরকম একটা বিষয়। অর্থাৎ আমাদের দেশে যারা সিটিজেন আছে তারা যে প্রোডাকশনটা করবে এক বছরে, সেটাকে আমরা মোট জাতীয় উৎপাদন বা জিএনপি বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বলছি। বিষয়টা একটু খুলে বলি। যেমন বাংলাদেশে জিডিপি যদি ক্যালকুলেশন করতে যাই, তখন আমরা যেটা করবো যে বাংলাদেশে যত আমাদের পপুলেশনটা যতটুকু, এই পপুলেশনের সবাই মানে এই বাংলাদেশের এই ধরেন আমাদের যে এরিয়াটা আছে, এই এরিয়ার ভিতরে আমরা যারা যারা আছি, সে ফরেনার হতে পারে, সে বাংলাদেশি হতে পারে, ইন্ডিয়ান, শ্রীলঙ্কার, মালদ্বীপসের যে হোক বা ইউকে ইউএসএ থেকে যে এসে বাংলাদেশে থাকুক না কেন, এই বাংলাদেশের ভিতরে একটা বছরে, এবং এটা একটা ফিসকাল ইয়ার ধরে হয়, আমরা একটুকু আইডিয়া আছে আমাদের ফিসকাল ইয়ারটা সাধারণত আমাদের দেশে যেটা হয় জুলাই টু জুন। সো এরকম একটা ফিসকাল ইয়ারে আমরা যতটুকু গুডস এন্ড সার্ভিস তৈরি করি, পণ্য এবং সেবা সামগ্রী তৈরি করি, সেটার ফাইনাল ভ্যালুকে আমরা বলছি হচ্ছে গিয়ে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। কিন্তু যখন আমি জিএনপি তে যাব, জিএনপি তে আমার হেডেক আসবে হচ্ছে গিয়ে দ্য সিটিজেন অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশি যারা, সে বাংলাদেশে থাকুক আর ইউএসএ তে থাকুক, মিডল ইস্টে থাকুক বা বাংলাদেশের ভিতরে থাকুক, তিনি যা গুডস এন্ড সার্ভিসেস তৈরি করবে সেইটার ফাইনাল ভ্যালুটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে জিএনপি। অর্থাৎ বাংলাদেশের ভিতরে যারা ইন্ডিয়ান আছে তাদের তাহলে কন্ট্রিবিউশনটা আমার এখানে বাদ দিতে হবে, বাট কিছু বাংলাদেশি তারা হয়তো মিডল ইস্টে আছে বা মালয়েশিয়াতে আছে বা ইউএসএ তে আছে, তাদের কন্ট্রিবিউশনটা কিন্তু আবার আমাদের জিএনপি তে অ্যাড করে নিতে হবে। আমি কি দুটো ডিফারেন্সটা বোঝাতে পেরেছি? জিডিপি তে বাংলাদেশের ভিতরে রেসিডেন্ট হোক নন রেসিডেন্ট হোক, আমি সবার কন্ট্রিবিউশনটাই অ্যাড করব, বাট জিএনপি তে যেটা হবে যে বাংলাদেশি এবং বাংলাদেশিদের যে আয়টা, সেটা আমি জিএনপি তে অ্যাড করবো। আপনি বললেন ধরেন ম্যাডাম ইন্ডিয়ার জিএনপি যদি বের করতে চাইতাম, ইন্ডিয়ার জিএনপি যদি বের করতে চাইতাম, তাহলে ইন্ডিয়ার যত সিটিজেন আছে, সে ইন্ডিয়াতে থাকুক বা ইন্ডিয়ার বাহিরে থাকুক, যেখানেই থাকুক, তাদের কন্ট্রিবিউশনটা ওদের জিএনপি তে অ্যাড হতো। আর ওদের দেশে জিডিপি হতো যে ওই ইন্ডিয়ার ভিতরে, অর্থাৎ ইন্ডিয়া অনেক বড় দেশ, ওই এরিয়াটার ভিতরে যত গুডস এন্ড সার্ভিসেস ওরা একটা বছর তৈরি করছে, ওটা ওদের জিডিপি তে আসতো। এখন বাংলাদেশের জিডিপি সাইজ, জিএনপি সাইজ, এটা এখন কি একটা আরেকটা থেকে বড় হবে না ছোট হবে, এগুলা কম্পারিজনে না যাই। তো আমাদের সাধারণত যেটা হয় যে আমাদের এই পয়েন্টটা অনেক বেশি হচ্ছে গিয়ে আসে, যে মানে জিজ্ঞাসা করা অনেক সময় ইন্টারভিউতে যে জিডিপি আর জিএনপি, মোট দেশজ উৎপাদন আর মোট জাতীয় উৎপাদনের মধ্যে পার্থক্য কি, তো পার্থক্যটা আমরা বুঝলাম। এরপর আমরা দেখবো হচ্ছে গিয়ে কিভাবে এই জিডিপিটা ক্যালকুলেশন করা যায়। সো দেয়ার অ্যাকচুয়ালি 3 অ্যাপ্রোচেস টু ক্যালকুলেট দ্য জিডিপি, বাট আমাদের এই বই, আমরা যে রেফারেন্স বইটা পড়ছি, ইভেন আমাদের দুইটা রেফারেন্স ছিল, ম্যানকিউ এন্ড পার্কিন, দুজনেরই ম্যাক্রোইকোনমিক্স এর বই ছিল। তো আমরা শুধু পার্কিনটা ফলো করছি। তো প্রত্যেক দুইটা বই হচ্ছে গিয়ে দুইটা অ্যাপ্রোচ নিয়ে বলেছে, এবং এই দুইটাই আসলে ওয়ার্ল্ড ওয়াইড ইউজ হয়। সো এই জন্য এই দুইটা অ্যাপ্রোচ আমরা এখানে ফোকাস করব। So there are two approaches to calculate the GDP. One is expenditure approach, another one is income approach. তো এইটার জন্য আমাদের একটা ছবি আঁকতে হবে, এবং পরীক্ষায় এটা আসলে ডেফিনেটলি আমাকে এই ছবিটা এঁকে দিতে হবে। এখানে একটা কোশ্চেন আমি করি, কমন কোশ্চেন, why GDP is equal to total expenditure as well as total income। লিখতে না ইচ্ছা করলে কোনো সমস্যা নেই, আমাদের একটা রিভিউ কোশ্চেন আছে, ওখানে কোশ্চেনটা লেখা আছে, এই যে দেখেন, why does GDP equal aggregate income and also aggregate expenditure, যে সেকেন্ড কোশ্চেন যেটা, সেটা। আর ওই যে জিডিপি ডেফিনেশন থেকে তো প্রশ্নগুলো আছে, এই যে যেমন ধরেন বলছে যে হোয়াটস ডিস্টিংগুইশ বিটুইন ফাইনাল গুডস এন্ড অ্যান ইন্টারমিডিয়েট গুডস। আমরা কিন্তু যখন ফাইনাল গুডসটা পড়ছি, ওখানে কিন্তু আমরা বলেছি যে কোনটা ফাইনাল গুডস, কোনটা ইন্টারমিডিয়েট গুডস হতে পারে। সো এখন আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিব, এর মধ্যে আপনারা কিছুক্ষণ সময় পাবেন, এই সময়ে হচ্ছে গিয়ে এই ছবিটা এঁকে ফেলি। ম্যাম হুম। ম্যাম হচ্ছে জিডিপি এই টপিক তো হচ্ছে পার্কিনের হচ্ছে বইতে আমি পাইনি খুঁজে। পার্কিনের বইয়ে আপনাদের যে রেফারেন্সটা আমি শেয়ার করেছি ওখানে পান নাই? জি ম্যাম পাইনি তো, মানে ম্যানকিউ ওটাও পাইনি, এটাও পাইনি। ওটা তো মাইক্রোর মধ্যে, এটা তো ম্যাক্রোর মধ্যে না ম্যাম জিডিপি। আমি কি বইটা শেয়ার করি নাই? আমার মনে হচ্ছে তাহলে মনে হয় আপনাদের ক্লাসে বইটা শেয়ার করা হয়নি। একটু শেয়ার দেখেন তো ম্যাক্রো ইকোনমিক্স বইটা শেয়ার করেছি কিনা। ম্যাক্রোটা করেন নাই ম্যাম, মাইক্রো করছেন দুইটা। থ্যাংক ইউ।
বইটাই শেয়ার করা হয়নি আপনাদের সাথে, এই জন্য জি পাইনি। ম্যাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, শেয়ার করে দেবো আজকে। তাহলে তুমি বইটা, জি ম্যাম। ঠিক আছে ম্যাম। বইটা শেয়ার করা হয়নি, এই জন্য পাইনি। এই বইয়ের চ্যাপ্টার 4 এ আছে আমরা, তাই তো বলি পার্কিনের। তাহলে কি মানে আমি কি অন্য বই শেয়ার ম্যাম করে এই দিলাম? সার্কেলটা কি এঁকে ফেলবো? হ্যাঁ, সার্কেলটা দেখে দেখে আঁকেন, যেহেতু বইটা এখনো শেয়ার করি নাই, তো এঁকে ফেলেন। সেম এরকমই রাখবো? সেম এটাই আঁকবেন, এবং এটা ক্লাসে আবার আজকে একটা ফোল্ডার ক্রিয়েট করে দেবো, ওখানে কিন্তু এটা সাবমিট করতে হবে, বলেই দিচ্ছি। সো এটা ছবিটা আঁকে, আমি একটু রেকর্ডিংটা পজ করলাম, আমি অ্যাটেন্ডেন্সটা নিব, ততক্ষণই ছবিটা আমরা আঁকি। যে আমরা ক্লাসে ছিলাম, আমি আপনার সাথে কোনোভাবে এগ্রি হতে পারলাম না, আমি কোনোদিন অ্যাটেন্ডেন্স শুরুতেও নেই শেষেও নেই, ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস থেকেও নেই, সো কোনো কিছুতেই আপনাকে আমি পাই নাই আপনাদেরকে, ইটস রিয়েলি ইরিলেভেন্ট, এবং আমি জিনিসটাতে খুবই 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 পেস্ট অফ হয়েছে। এই যে হাসিবুর রহমান, হি ইজ দ্য লাস্ট ওয়ান যার নাম আমি অ্যাড করছি 33 নাম্বার স্টুডেন্ট হিসেবে, সে অ্যাড হয়েছে আমার ক্লাসে 6 নাম্বার লেকচারের দিন, দ্যাট ইজ 1st of November. My mom was alive in that time. তখন তো আমি আরো প্রপারলি ক্লাস নিতাম, মানে প্রপারলি ক্লাস নিতাম বলতে প্রপারলি এই জিনিসগুলো আরো গো থ্রু করতাম। সো আই এম রিয়েলি পেস্ট অফ। এখন যেটাতে আমরা আছি সেটা হচ্ছে গিয়ে আমাদের সার্কুলার ফ্লোটা ড্র করতে বলেছিলাম, সো সেই ছবিটা হচ্ছে গিয়ে আই হোপ এর মধ্যে আমরা সবাই ড্র করে ফেলেছি। এখন কোনো কোশ্চেন শুনবো না, কোনো কিছুই শুনবো না, এখন আমরা ক্লাসে ব্যাক করব। সো এখানে আমরা এখান থেকে হচ্ছে গিয়ে ম্যাম জি বলেন। সাইডের এইগুলা কি লেখা লাগবে ম্যাম, নাকি শুধু ম্যাম ফিগারটা খালি হবে? শুধু হচ্ছে গিয়ে বক্সটা গুলো আঁকি আমি, এই সি আই জি এক্স এম এক্স এগুলার এক্সপ্লানেশন যখন বলবো তখন বলে দেবো যে হোয়াট ইজ সি বা হোয়াট ইজ জি, তখন ওটা আবার পাশে লিখে নেবেন যে সিটা কি, জিটা কি বা আইটা কি। এন্ড ফিগারের নাম দিব হচ্ছে দ্যাট সার্কুলার ফ্লো এক্সপেন্ডিচার এন্ড ইনকাম, এই যে ফিগারের নামটা কিন্তু দেওয়া আছে, আমরা জানি যে আমাদের ফিগারের নামটা দিতে হয়। ওকে, সো আমরা আসলে এখানে যেটা দেখবো, আমি যেটা বলছিলাম যে অ্যাপ্রোচ, দুইটা অ্যাপ্রোচ আছে, দুইটা অ্যাপ্রোচ দিয়ে ম্যাম আমি আসসালামু আলাইকুম ম্যাম, আমি একটু ম্যাম বাইরে আছি, তো ম্যাম আমার একটু নেটওয়ার্ক একটু সমস্যা আছে, তো ম্যাম আমি ক্লাসটা কন্টিনিউ করতে পারতেছি না ম্যাম। এই জন্য না আমি শুরুতে অ্যাটেন্ডেন্স নিতে চাই। সো যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে যে এখানে আমরা আসলে দেখবো যে দুইটা অ্যাপ্রোচ আছে, একটা জিডিপি যখন আমরা ক্যালকুলেশন করতে যাই একটা দেশে, সো তখন আমরা দুইটা অ্যাপ্রোচ পাবো। সেখানে হচ্ছে গিয়ে আমরা আইদার আমরা এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ পাবো অথবা ইনকাম অ্যাপ্রোচ পাবো, এরকম দুটো অ্যাপ্রোচ ধরে আমরা ক্যালকুলেশন করতে পারি। তো এটা বোঝার জন্য আমরা আগে একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করে আসি, তাহলে দেখবেন যে আমাদের জন্য ইজিয়ার হবে। আচ্ছা, এই যে দেখেন আজকে আমি এই যে ক্লাসে আমার মেজাজটা গেল গরম হয়ে, কারণটা কি? কারণ আমি বললাম যে আমি জানি যে ক্লাসে কি হচ্ছে, বিকজ ধরেন আমার এই ক্লাসটাই একটা ইকোনমি, একটা দেশ, হ্যাঁ, সেই দেশের আমরা জিডিপি ক্যালকুলেশন করবো, আই এম দ্য সেন্ট্রাল ব্যাংক হিয়ার, সেন্ট্রাল ব্যাংক, অর ইউ ক্যান টেল মি আই এম দ্য গভর্নমেন্ট হিয়ার। সো গভর্নমেন্টে যেটা হয় যে ওভারঅল ইকোনমি নিয়ে কিন্তু একটা আইডিয়া থাকে। আমার যেমন আমি আপনাকে দেখি না দেখি, আপনাদের অ্যাক্টিভিটিস দেখে আমি খুব ভালো মতো আপনাদেরকে জাজ করতে পারি। যেমন এখনই আমি দেখলাম, আমি যখন অ্যাটেন্ডেন্স কাউন্ট করছিলাম তখন এটা বাড়তে বাড়তে 30 পর্যন্ত চলে গেছে, যে অ্যাটেন্ডেন্স শেষ 4 জন অলরেডি ক্লাসে নাই। তাদের টার্গেটই ছিল ম্যাডাম কখন অ্যাটেন্ডেন্সটা নিবে, নিলে আমি উপকা চলে যাব ক্লাস থেকে। সো এই টার্গেট নিয়ে আপনারা হচ্ছেন ক্লাস আসেন, আমি কি বলবো বলেন আপনাদের। আচ্ছা, সো এখানে যেটা হচ্ছে যে আমরা এখানে আমরা সার্কুলার ফ্লোটা দেখবো, এবং সেই যেটা হচ্ছে যে এই যে ধরেন আমি ক্লাসের কথা বলছিলাম, তো আমার কিন্তু একটা আইডিয়া আছে কোন স্টুডেন্ট কেমন। আমি মোটামুটি এখন তো আরো মিড টার্ম যেহেতু হয়ে গেছে, দুটো ক্লাস টেস্ট নিয়ে ফেলেছি, অ্যাক্টিভিটিস দিয়েছি, একটা কিন্তু সুন্দর আইডিয়া আছে। তো ঠিক একইভাবে গভর্নমেন্ট যখন একটা দেশের জিডিপি ক্যালকুলেশন করতে যায়, গভর্নমেন্টের কিন্তু একটা ভালো আইডিয়া থাকে যে এই দেশের অবস্থাটা কেমন বা কোথায় সে কিভাবে হচ্ছে গিয়ে চলছে। সো সেখান থেকে আমাদের যেটা হয় সেটা হচ্ছে গিয়ে যে মানে ধরেন এখন আমি আমার ক্লাসের জিডিপি বের করতে চাচ্ছি, আমি অন্য জিনিস বাদই দিলাম, তাই ক্লাসে জিডিপি যদি বের করতে চাই, এখন আমাকে বলতেছে আমার জন্য দুইটা ওয়ে আছে। একটা ওয়ে কি, যে ক্লাসে আমার যত স্টুডেন্ট আছে এরা যত টাকা খরচ করে সেই টাকাটা যোগ করলেই ওদের জিডিপি চলে আসবে। আরেকটা ওয়েতে বলছে যে ওরা যত টাকা মানে ইনকাম করে সেটা যোগ করলে জিডিপি চলে আসবে, এরকম বললো। আপনি বললেন কেন ম্যাডাম খরচের সাথে জিডিপি রিলেটেড? খরচের সাথে জিডিপি রিলেটেড বিকজ জিডিপি কি বলছে যে একটা ইকোনমি টোটাল প্রোডাকশন একটা স্পেসিফিক টাইমে।
তো প্রোডাকশন তো ডিপেন্ড করবেই হচ্ছে গিয়ে যে আপনি কতটুকু ইনকাম করছেন সেটার উপরে না, কারণ বা আপনি কতটুকু মানে স্পেন্ড করতে পারেন, অর্থাৎ আপনার ডিমান্ড কতটুকু সেটার উপরে না, এক্সপেন্ডিচারের উপরে না। কারণ আপনি সাপোজ আমার ওভারঅল মার্কেটে ধরেন চালের ডিমান্ড 10 কেজি, এখন যদি চাল তৈরি হয় 20 কেজি, বাকি 10 কেজি চাল কি নষ্ট হবে না? ধরেন এই চালটা আমরা দেশের বাইরেও সেল করতে পারলাম না, তাহলে চালটা কি হবে? নষ্ট হবে। আমরা কি চাবো যে আমাদের এত কষ্ট করে, মানে এটা কখনোই প্রডিউসাররা চায় না যে তার কোনো প্রোডাক্টিভ থিং নষ্ট হোক। যেমন এই যে আমি আমার ক্লাসে বলছি যে আমি ক্লাসটা প্রপারলি নিতে চাইছি, কারণ কি আমি ডেফিনেটলি কষ্ট করছি, আমার এখানে অনেক শ্রম আছে, আমি চাই না আমার ক্লাস টাইমটা বা আমার একটা ভ্যালুয়েবল টাইম, আপনার একটা ভ্যালুয়েবল টাইম একদম নষ্ট হয়ে যায়। তো আমি এমন ভাবেই চেষ্টা করছি যাতে আমার ক্লাসটা প্রোডাক্টিভ হতে যায়। তো ঠিক একইভাবে একটা জিডিপি যখন ক্যালকুলেশন করছে, এটা আসলে ইনকামের সমানই হওয়া উচিত, কারণ আমার ইনকাম বা আমার এক্সপেন্ডিচারটা যতটুকু হবে সেটার বাহিরে আসলে আমার হচ্ছে গিয়ে জিডিপিটা যাওয়ার, মানে তার বাইরে আসলে প্রোডাকশন হবে না, কারণ আমি কিনতেই পারছি না, তাহলে এই প্রোডাক্ট গুলো কি নষ্ট হবে না? সো এইভাবে আসলে জিডিপিটা আসবে না। সো বেসিকলি যেটা হয় সেটা হচ্ছে গিয়ে যে আমি যখন একটা দেশের জন্য হিসেব করব তখন এটার জিডিপিটা এর এক্সপেন্ডিচার এন্ড ইনকাম এই দুটার সমান হয়, এইভাবে আমরা এটা হচ্ছে গিয়ে পাবো। তো এরপরে চলে আসি, সেটা হচ্ছে গিয়ে যে তাহলে তাই যদি হয় তাহলে আমার ক্লাসের কথা বলছিলাম, আমার ক্লাসের আমি এখন জিডিপি ক্যালকুলেশন করতে চাচ্ছি। তা আমি বললাম যে আমার ক্লাসের জিডিপিটা হবে হচ্ছে গিয়ে কিসের সমান, আমি বললাম যে ওই যে আপনার হচ্ছে গিয়ে যেটাকে বলা যায় যে আমার ক্লাসে যে ইয়াটা ছিল আপনার, কি বললাম যে আইদার ক্লাসের সব স্টুডেন্টের ইনকামটাকে যোগ করে দিব, অথবা ক্লাসের সব স্টুডেন্টকে হচ্ছে গিয়ে ইনকামটাকে যোগ করবো, অথবা ক্লাসের সব স্টুডেন্টের হচ্ছে গিয়ে আপনার যেটাকে বলা যায় যে তাদের যে এক্সপেন্ডিচার যেটা সেটা সবকিছু যোগ করব, করে হচ্ছে গিয়ে আমরা এখান থেকে পেতে পারি, এরকম বললাম। তো সেখান থেকে আমরা যেটা হলো যে আমি প্রথমে ইনকাম অ্যাপ্রোচটাকেই টাচ করলাম, যে ঠিক আছে যা সবার যা যা ইনকাম আছে সেখান থেকে অ্যাড করি। তো সেক্ষেত্রে দেখা গেল যে ইনকামটাকে যে আমি অ্যাড করতে যাচ্ছি, এখন ধরেন এই যে আমি সুমনকেই জিজ্ঞাসা করলাম, সুমন আপনার মান্থলি ইনকাম কত? সুমন চিন্তা করবে, যদি ম্যাডামকে বলে দিই তাহলে যেটা হবে যে ম্যাডাম তো জেনে যাবে যে আমার মানে আমি কি পরিমাণ আর্ন করি, ম্যাডাম হয়তো গভর্নমেন্টকে বলে দিবে যে আমার কি অবস্থা। সো এটা হচ্ছে আমাদের জন্য একটা খুব কমন কনসার্ন, আমরা কখনোই আমাদের অরিজিনাল ইনকামটা কাউকে জানাইতে পছন্দ করি না, আসলেই করি না। দেখা যায় আমরা জানাই, খুব রেয়ার কেসে হচ্ছে গিয়ে আমরা দেখা যায় যে অরিজিনাল ইনকামটাকে বলি, এরকম হচ্ছে বিষয়। আচ্ছা আমি ম্যানকির বইটা, পার্কিনের বইটা শেয়ার করে দিয়েছি, ম্যাক্রো ইকোনমিক্স অর্থাৎ গুগল ক্লাসরুমে। সো আমরা যেটা হয় যে আমরা ইনকামটাকে খুব সহজে কারোর সাথে শেয়ার করতে যাই না। আমি একটা ফিমেল, আমার 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 মা আমার খুব ক্লোজেস্ট ওয়ান ছিল, আমি কখনোই আমার আম্মুকে আমার অরিজিনাল ইনকাম বলিনি। বা আমি আমার কোথায় সেভিংস আছে কত যতটুকুই থাকুক অরিজিনালটা কখনোই বলি, আম্মুও জানতে চাইতো না বাই দ্য ওয়ে, বাট আমি কখনো আম্মুর সাথে শেয়ারও করতাম না। দেখলাম যে এখানে একটা একটা বিষয় থাকে, আমরা কখনোই বলি, আমরা যতই বলি যে ম্যাডাম আমরা শেয়ার করি, এটা আসলে আমরা করি না। এটার পিছনে অনেক ইনসিকিউরিটিও থাকে, আর গভর্নমেন্ট এজেন্সির কাছে তো শেয়ার করার প্রশ্নই আসে না। অনেকে বলবেন যে ম্যাডাম লাইফ পার্টনারের সাথে আমরা অনেকে শেয়ার করি, সো লাইফ পার্টনারের সাথে আমরা অনেকে শেয়ার করি, কিন্তু দেখা যায় যে না, আমরা লাইফ পার্টনারের কাছেও অনেকে শেয়ার করি না। তো দেখা গেল যে আমি যদি ইনকামটাকে ধরে আমি ক্লাসের সবার ইনকামটাকে সাম আপ করবো, করে বললাম যে ওখান থেকে আমি আমার ক্লাসে জিডিপি পাবো, দেখা যাবে কি ম্যাক্সিমামই সাপোজ ধরেন দেলোয়ার, তার ইনকাম মাসে ধরেন 1 লাখ টাকা। দেলোয়ারকে জিজ্ঞাসা করলাম দেলোয়ার আপনার মান্থলি ইনকাম কত? ও চিন্তা করেন যদি ম্যাডামকে বলে 1 লাখ টাকা, তাহলে তো ইয়ারলি 5% ইনকাম ট্যাক্সের মধ্যে ঢুকাই দেবে। এক কাজ করে আমি বলি ম্যাডাম আমি দিন আনি দিন খাই, আমার অবস্থা খুবই খুবই হচ্ছে গিয়ে করুণ খারাপ। অবস্থা। হ্যাঁ করুণ অবস্থা ম্যাডাম, কোনোভাবে চলতেছি ম্যাডাম, যাই দেখেন ছিঁড়া একটা স্যান্ডেল পরে আছি, কোনো মতে ঝুলে ঝুলে বাসে, ঝুলে ঝুলে অফিসে। বিষয়টা কিন্তু উল্টা, দেখা যাবে যে খোঁজ নিলে দেখা যাচ্ছে যে উনি উবারে করে যাচ্ছেন, হাঁস পাপিস থেকে শু কিনছেন, এভাবে চলছে। কিন্তু আমাকে বলবে কি ম্যাডাম খুব খারাপ অবস্থা, ইনকামই নাই, মানে জীবনে লাখ টাকা চোখে দেখেনি, কিন্তু প্রতি মাসে কিন্তু ওনার পকেটে লাখ টাকা ঢুকছে।
তো এটা আমি যেটা বললাম নিজের থেকেই নিজে আস্ক করে দেখেন, দেখবেন যে ইনকামের কথাটা যখনই আপনাকে কেউ জিজ্ঞাসা করেন আপনি কিন্তু অ্যাকচুয়ালি বলেন না কাউকে, আপনার কিছু না কিছু জায়গায় হাইড করে রাখেন। তো এটা আমাদের কমন একটা আমাদের হচ্ছে বিহেভিয়ার। ওই যে রেশনাল পিপল থিঙ্ক এট দ্য মার্জিন, আমরা একই লেভেলে চিন্তা করি। ইভেন এই জন্য আমি আমার এক্সাম্পল দেবো না, আমিও একই কাজই করবো, আমিও আমার অরিজিনাল ইনকামটাকে বলতে যাব না কারো কাছে। ওকে ফাইন, এবার আসি এক্সপেন্ডিচার অ্যাপ্রোচটা কি বলতেছে। বলতেছে যে হ্যাঁ তুমি জিডিপি ক্যালকুলেশন করতে পারবে, কি যত তোমার যা খরচ আছে সব খরচগুলোকে যোগ করে ফেললেই তুমি তোমার জিডিপি পাবা। সো আমি এক্সপেন্ডিচার গুলোকে অ্যাড করে ফেললে আমি আমার জিডিপি পাবো। তো এখানে যেটা বিষয় ছিল সেটা হচ্ছে গিয়ে যে আমার যা খরচ আছে সেটা অ্যাড করছি। তো এখানে যে বিষয়টা আসলো সেটা হলো এরকম অনেকটা যে আমি তখন দেলোয়ার তো ইনকাম ওই যে বলেই দিল দিন আনে দিন খায়, তাহলে ওর লাইফস্টাইল তো ওইরকমই হবে। তাহলে আমি দেলোয়ারকে নোটিস করলাম, আমি দেখলাম দেলোয়ার পরে আছে হাঁস পা পিসের শু, শার্ট যেটা পরে আছে সেটা ইয়েলো থেকে পারচেস করা, জিন্সটা হচ্ছে কি খুবই এক্সপেন্সিভ, ধরেন এক্সপোর্ট কোয়ালিটির জিন্স, তারপরে হচ্ছে আইফোন 13 প্রো ম্যাক্স ইউজ করছে। তো কিন্তু দেলোয়ার বললো তার অবস্থা খুবই খারাপ, দিন আনে দিন খায়। তো বিষয়টা একটু নিজেকে আস্ক করেন, আপনার যদি ইনকাম থাকে আপনি কি কষ্ট করে চলেন? না ম্যাম। একটু নিজে মানে কষ্ট করে চলা না বলতে ম্যাম, বোঝাচ্ছি যে ধরেন কখনো আপনি যদি এফোর্ড এটা করতে পারেন, রেডিসনের খাবার, আপনি কি রাস্তার পাশে হোটেলে বসে খাবেন? ঠিক আছে না রেডিসনে যাব ম্যাম। না, ঠিক আছে ফাইন, আমি রেডিসন এফোর্ড করতে পারি, দ্যাট ডাজন্ট মিন আমাকে রেডিসনে যেতে হবে। রেডিসনে না গেলেও আমি ওই ইয়াতে যাব, অ্যাটলিস্ট ওয়েস্টিনে যাব। কিন্তু এমন না যে আমি রেডিসন এফোর্ড করতে পারি বাট আমি ওই রিক্সাওয়ালারা যেখানে বসে 30 টাকায় 20 টাকায় এক বেলা খাওয়া যায় ওখানে বসে আমি তাদের সাথে খাবো, এক বেলা লাঞ্চ করবো বা সবসময় খাওয়া দাওয়া করবো। বা আপনি এফোর্ড করতে পারেন হচ্ছে গিয়ে আড়ং এর প্রোডাক্ট, লাইক আপনি ইয়েলো থেকে একটা টি শার্ট 2000 টাকা দিয়ে কেনা আপনার কাছে কোনো বিষয় না, আপনি কিন্তু তখন কোনোদিন ওই ঢাকা কলেজের উল্টা পাশে যে 50 টাকায় টি শার্ট কেনার জন্য মুলামুলি ঝুলাঝুলি করবেন না। লাক্সারি যে জিনিসটা, ইনফেরিয়র গুডস যে জিনিসটা, ওই জিনিসটা আমাদের মধ্যে কাজ করা শুরু করবে। হ্যাঁ আমি ওই জায়গাও বললাম যে ঠিক আছে ম্যাডাম আমি তো প্রতিদিন রেডিসনে যাব, হ্যাঁ প্রতিদিন রেডিসনে যাব না, আপনি ইয়েলো থেকে প্রতিদিন ড্রেস কিনবেন না, কিন্তু আপনি এফোর্ড করতে পারলে যখন কিনবেন একবার কিনো ইয়েলো থেকেই কিনবেন, এটাই হলো বিষয়। যেমন আমার এক কলিগ ছিল, ওনাকে আমি মানে উনি কি জানি আমি বললাম যে আমি ওডিসি থেকে কিনি এরকম বলতেছি, ওডিসি মানে হচ্ছে অপোজিট অফ ঢাকা কলেজ। তো উনি হচ্ছেন গিয়ে জানি ম্যাম। উনি কি জানি হচ্ছে উনি হচ্ছেন একটা টি শার্ট পরে আসছেন খুব সুন্দর, আমি বলতেছি যে স্যার আপনার মানে শার্টটা আমার টি শার্টটা খুব পছন্দ হচ্ছে, আমার আবার ছেলেদের টি শার্ট পছন্দ, আচ্ছা এটা ওইভাবে নেওয়ার কিছু নাই, আমি বাইরে গেলে পরতেই পারি, তো ওরকম ইউনিসেক্স তো অনেক টি শার্ট প্রোডাক্ট থাকে। তো আমি বলতেছি স্যার আপনার টি শার্টটা খুবই পছন্দ হয়েছে, কোত্থেকে নিছেন? সে আমাকে বলল কি জানি জেন্টেল পার্ক থেকে নিচ্ছে। ও আচ্ছা। তারপরে আরেকদিন কি জানি এরকম মনে হয় জিন্স, খুব আমার ছেলেদের প্রোডাক্ট নিয়ে আইডিয়া কম, ওনাকে যে উনি বলতেছে ওকোর থেকে নিলাম। তা আমি ইন দ্য মিন টাইম আমার সেই কলিগ আবার বলতেছে ইস মাসে সংসার চলে না, এই অবস্থা, ধার করতেছি ধার দেনা করতেছি। তো তখন আমার মাথায় এই জিনিসটা আসছে যে আমি যদি এফোর্ড না করতে পারি, আমার ইনকাম আমাকে বলতে হবে না যে আমার ইনকাম কত, আমার এক্সপেন্ডিচার প্যাটার্নই আমাকে বলে দিবে যে আমি কতটা ওয়েল অফ। যেতে পারছে, এটাই হলো বিষয়। সো সে যদি এফোর্ট না করতে পারতো সে মাই মিস্টেক, সে ওই জেন্টাল পার্ক থেকে বাই দা ওয়ে টি শার্টটা নিত না। হ্যাঁ জেন্টাল পার্ক থেকে নিচে মিনিমাম তো 2000 টাকা লাগছে, উনি ওই ওডিসি থেকে, কিন্তু আমি তাকে বলেই ফেলছি, আমাকে বলতেছে আপনিও যেতে পারেন জেন্টাল পার্কে তো ফিমেল কালেকশন আছে মনে হয়। হ্যাঁ বলছি ভাই আমি ওডিসি থেকে কিনি, সে ওডিসিও বুঝে নাই। আমি বলছি ভাই আমি ওডিসি থেকে কিনে আমার আমি এগুলা কিনি টিটি না। তো এই হলো বিষয়। তো তখন আমি দেলোয়ারের এক্সপেন্ডিচার গুলো যোগ করলাম, ঠিক আছে দেলোয়ার ইনকাম বললো না সমস্যা নেই, দিন আনে দিন খায় টাইপের অবস্থা খুব খারাপ আছে। আমি কি করলাম যে দেলোয়ার ধরেন ড্রেস কিনতে কত টাকা স্পেন্ড করছে, আইফোন কিনতে কত টাকা স্পেন্ড করছে, এগুলা সব অ্যাড করে দিলাম। করে আমি কি করলাম এইভাবে ক্লাসে সবারটা অ্যাড করলাম, করে কি হবে আমি অ্যাকচুয়ালি আমার প্রপার জিডিপি সাইজটা পাবো আমার ক্লাসের জন্য। কারণটা কি? কারণ আমার ক্লাসে জিডিপি মানে কি আপনারা মিলে যতটুকু গুডস এন্ড সার্ভিস একটা বছরে তৈরি করবেন সেটার ভ্যালু তো জিডিপি। সো
ওই গুডস এন্ড সার্ভিসে তো আপনারা নিজেরাই কিনবেন এবং ওই কেনাকাটা প্রোডাকশনে মিলেই তো যেই ইনকামটা হবে সেটাই তো আপনার ইনকাম। সো তাহলে আমি যদি একটু ঘুরে চিন্তা করি, অর্থাৎ আমি টোটাল প্রোডাকশনটা ক্যালকুলেশন না করে জাস্ট হচ্ছে কি আপনি যতটুকু এফোর্ড করতে পারছেন অর্থাৎ আপনার এক্সপেন্ডিচার, সেটাকে আমি অ্যাডজাস্ট করলাম, তাহলে তুমি আমার জিডিপি পেয়ে যাওয়ার কথা। ইনকাম যেহেতু আমি প্রপারলি পাচ্ছি, ইনকাম দিয়ে যেহেতু প্রপারলি পেলাম না, সো ইন দিস ওয়ে দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু ক্যালকুলেট দ্য জিডিপি। সো একটা দেশে সাধারণত কি হয়, এই দেশের জনগণরা কতটুকু এক্সপেন্ডিচার মানে তারা খরচ করে, বেঁচে থাকার তাগিদে তারা যে পরিমাণ খরচ করে, সেটা যে কোনো কম্পোনেন্ট, এখানে আমরা অনেকগুলো কম্পোনেন্ট পাবো, সেইগুলোকে অ্যাডজাস্ট করলে একটা দেশে জিডিপি পাওয়া যায়। সো আমাদের দেশে যে বলছে জিডিপি সাইজ হচ্ছে 6 লক্ষ কোটি টাকা, এটা অনেকটা এই ওয়েতেই বের করা হয়েছে যে আমাদের দেশে 18 কোটি মানুষ তারা আসলে কতটা স্পেন্ড করছে, সেই এক্সপেন্ডিচার থেকে আমরা আমাদের আসলে জিডিপিটা পেয়েছি। এবং ওই যে বলে না যে ওটার নাম কি, সিপিডি দেখা যায় যে জিডিপি মানে সরি বাজেটটা হওয়ার পরে দেখা যায় আমরা সিপিডি অনেক লাফালাফি করে, বলে যে না জিডিপি আরো মানে ছোট বা বড়। আমি যেমন এইবার বলছিল যে গ্রোথ রেট যেটা দেখাচ্ছে এটা থেকে বেশি হবে, এরকম একটা বিষয় চলে আসছিল। তো আই ওয়াজ টোটালি এগ্রি উইথ দেম, বিকজ বাংলাদেশের মানুষের লাক্সারি কম দেখি না আমি। আপনি রাস্তাঘাটে বের হলে কয়টা পাবলিক ট্রান্সপোর্ট দেখেন, ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে প্রাইভেট কার দেখবেন, which means we are the people, we can afford them। এই জন্যই রাস্তায় এতগুলা গাড়ি, এফোর্ড না করতে পারলে এত গাড়ি হতো না। এত রেস্টুরেন্ট কেন? বিকজ মানুষ যায় খেতে, লসে রেস্টুরেন্ট গুলো চলে না। জি ম্যাম। তারপরে এত বড় বড় শপিং মল বাংলাদেশে কেন? তার মানে এফোর্ড করতে পারে, কিছু না কিছু মানুষ তো আছে যারা এফোর্ড করতে পারে। হ্যাঁ, ইনকাম ডিসক্রিমিনেশন যেটা সেটা খুব হাই ইনকাম ক্লাস পিপল আছে, ওই দিক থেকে লো ইনকাম ক্লাস এরকম হয়তো ইনইকুয়ালিটি আছে, বাট আপনার এফোর্ড করতে পারে, এই কারণে হচ্ছে কি এটা আসে। আচ্ছা, তো এবার চলে যাই, তাহলে এখন দেখি যে বাংলাদেশে এখন জিডিপি ক্যালকুলেশন করবো এটা কিভাবে। তার আগে একটু কম্পোনেন্ট গুলো নিয়ে আইডিয়া নিয়ে আসছি। তো আমরা হাউস হোল্ড তো জানি, ওয়ার দ্য কনজিউমার, আর যারা ডিমান্ড করে দে আর বিলং টু হাউস হোল্ড, যারা তৈরি করে তারা বিলং করে হচ্ছে ফার্মে। আর দুইটা মার্কেট থাকে, একটা হচ্ছে গুডস মার্কেট আর একটা হচ্ছে ফ্যাক্টরস মার্কেট। গুডস মার্কেটে হচ্ছে গুডস এন্ড সার্ভিস পারচেজ হয়, মানে আমি বাই বা সেল করছি। ফ্যাক্টরস মার্কেটে যেটা হয় ফ্যাক্টরস অফ প্রোডাকশন হুইচ ইজ ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, ওগুলো হচ্ছে গিয়ে বাই বা সেল হয়। এখানে আরো একটা কম্পোনেন্ট আমরা দেখতে পাচ্ছি হুইচ ইজ গভর্নমেন্ট, এখানে আমরা সরকারকেও অ্যাড করেছি। এবং আর একটা কম্পোনেন্ট দেখতে পাচ্ছি দ্যাট ইজ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ যে কান্ট্রিটা নিয়ে কথা বলছি সেই কান্ট্রি বাদে যা আছে অল ওভার ওয়ার্ল্ডে সেটাকে আমরা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড এর মধ্যে অ্যাডজাস্টমেন্টে নিয়ে আসছি। সো এখানে যেটা হবে যে সেটা হলো গিয়ে সিটা দিয়ে আমরা কি বুঝাচ্ছি এখন একটু লিখে ফেলতে পারি। সি মিনস হচ্ছে কনজাম্পশন এক্সপেন্ডিচার, অর্থাৎ কনজাম্পশন মানে তো বুঝতে পারছি ভোগ পণ্য, মানে পণ্য বা সেবা সামগ্রী পারচেস করার জন্য। আরো যদি ডিটেল আউটে বলতে চাই, আমাদের বেসিক নিডের জন্য আমরা যেই কনজাম্পশন গুলো করে থাকি সেটাকে আমরা বলে থাকি সি বা কনজাম্পশন এক্সপেন্ডিচার। যেটা বলছে যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট যখন মার্কেটে সার্ভাইভ করতে চায় গভর্নমেন্টেরও কিছু খরচ থাকে, সেটাকে আমরা জিতে অ্যাড করছি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার হিসেবে। আইটা হচ্ছে গিয়ে ইনভেস্টমেন্ট, এখানে সবগুলো নাম দেওয়া আছে বাই দা ওয়ে। তারপরে হচ্ছে গিয়ে এক্স মাইনাস এম। আচ্ছা, এই রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ যেটা হচ্ছে আমাদের সাথে যখন পারচেস করবে এটাকে আমরা আসলে নেট এক্সপোর্ট বলে থাকি। এটাকে আমরা এইভাবে মানে এটাকে আমরা হচ্ছে গিয়ে এইভাবে ডিনোট করি এনএক্স। সো নেট এক্সপোর্ট ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এম, অর্থাৎ দেশে এবং দেশের বাইরে যে সম্পর্কটা সেটা আমরা এইভাবে দেখাই। এক্স এখানে হচ্ছে আমরা বলছি এক্সপোর্ট, এমটা হচ্ছে ইম্পোর্ট। এক্সপোর্টটাকে আমরা বুঝাই যে যখন আমরা একটা দেশের পণ্য আমরা দেশে তৈরি কোনো পণ্য দেশের বাইরে সেল করব সেটাকে আমরা বলে থাকি হচ্ছে এক্সপোর্ট, এবং ইটস এ পজিটিভ কম্পোনেন্ট ফর জিডিপি, কারণ এক্সপোর্ট যখন করি তখন আমাদের আর্ন বাড়ে, অর্থাৎ ডলারের ইনফ্লো হয়, বাইরে থেকে ডলার আসে। সো এই কারণে হচ্ছে গিয়ে এক্সটা অর্থাৎ ইম্পোর্টটা হচ্ছে একটা পজিটিভ কম্পোনেন্ট, আর এক্সপোর্ট সরি, এন্ড এমটা ইম্পোর্ট মানে হচ্ছে বাহিরের কোনো দেশে তৈরি পণ্য আমি সেটাকে আমার দেশে নিয়ে আসলাম পারচেস করার জন্য। তো সেটাকে আমরা আবার একটা নেগেটিভ কম্পোনেন্ট হিসেবে নেই, কারণ হচ্ছে গিয়ে যে আমরা
যেটা হলো যে দেশের বাইরে থেকে তখন মানে আমার দেশের ডলারটা দেশের বাইরে চলে গেল, তো ডলারের আউটফ্লোটা এখানে আমরা দেখতে পাই, এই জন্য এটাকে আমরা নেগেটিভ কম্পোনেন্ট হিসেবে নিয়ে নিই। সো আমরা যখন দেখা যাবে যে দেশের ভিতরে আসলে আমরা যে প্রোডাক্ট তৈরি হচ্ছে সেটা দিয়ে আমি আসলে চলতে পারছি না, তখন আমার দেখা যাবে যে আমরা দেশের বাইরের সাথে কিন্তু যাবো, যে আইদার দেশের বাইরে থেকে প্রোডাক্ট কিনে আনবো অথবা দেশে যদি অতিরিক্ত প্রোডাক্ট থাকে সেটা দেশের বাইরে সেল করবো, কোনটা বিষয় হবে। সো চলে যাই, একই কথা। টু সার্ভাইভ ইন দ্য ইকোনমি হাউস হোল্ড কি করবে? কনজিউম করবে। কনজিউম করবে কি? বেসিক নিড গুলো কনজিউম করতে। বেসিক নিড কনজিউম করার জন্য তাকে খরচ করতে হবে, কনজাম্পশন এক্সপেন্ডিচার যেটা, সেটাই সি। এই জন্য হাউস হোল্ড থেকে সিটা চলে আসলো কি, আমরা কি কনজিউম করবো? গুডস অথবা সার্ভিস, মানে ফুড, ক্লোথ, শেল্টার, হেলথ কেয়ার, এডুকেশন, এন্টারটেইনমেন্ট, এগুলোই তো কনজিউম করবো। তো এগুলা কোনোটা আইদার হয় গুড অথবা কোনোটা হয় সার্ভিস। তো আমরা কি করলো, এই টাকাটা খরচ করলাম কোথায়? গুডস মার্কেটে। তো এই টাকাটা কোথায় চলে গেলো? গুডস মার্কেটের কাছে। কারণ সমস্যা হচ্ছে গুডস মার্কেটে আমি টাকাটা স্পেন্ড করলাম, টাকাটা যাবে কার কাছে? শুধু যে সেল করছে তার কাছে। তো গুডস মার্কেটে আসলে সেল করে কারা? সেলার যারা, অর্থাৎ ফার্ম। তো এই ম্যাম গুডস হাউস হোল্ডার কি কোনো ব্যক্তি তাহলে? হ্যাঁ, আমরা ব্যক্তিগুলোই তো হাউস হোল্ডে পড়ে। জি ম্যাম। তো সেখান থেকে যে গুডস মার্কেট হয়ে কনজাম্পশন সিটা আমার চলে গেল কার কাছে? ফার্মের কাছে। আচ্ছা, এরপরে আসি একইভাবে গভর্নমেন্টেরও সার্ভাইভ করার জন্য গুডস এন্ড সার্ভিস লাগে। এত বলেন তাই নাকি ম্যাডাম? হ্যাঁ তাই স্যার। যেমন গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন আছে, তাদেরকে চালাইতে হয়, তাদেরকে স্যালারি দিতে হয়, সেখানে পেমেন্ট আছে। ধরেন ডিফেন্স মেইনটেইন করতে হয়, সেখানে পেমেন্ট আছে। তারপরে ধরেন হচ্ছে গিয়ে গভর্নমেন্ট হসপিটাল আছে, সেখানে পেমেন্ট করতে। তো এরকম স্পেন্ড গুলো সে কোথায় করবে? অবশ্যই তারও কিছু গুডস এন্ড সার্ভিসই পারচেজ করতে। তো সেই গুডস এন্ড সার্ভিস সে কোথা থেকে পাবে? অবশ্যই হচ্ছে গিয়ে গুডস মার্কেট থেকে আসবে। তো গভর্নমেন্ট এখানে স্পেন্ড করে এবং সেই স্পেন্ডিংটা কোথা থেকে আসে? গুডস মার্কেট থেকে আসে। এবং যে গভর্নমেন্ট যে স্পেন্ডটা করছে অ্যাজ এ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, সেটা গুডস মার্কেট থ্রুতে আবারও যারা সেলার, দ্যাট ইজ ফার্মের কাছে চলে গেল। এবার আসি, আমি বাংলাদেশের মার্কেটে কোনো প্রোডাক্ট পেলাম না, তাহলে কি হবে? দেশের বাইরে থেকে কিনে আনবো। কিনে এনে কি হবে? সেটা গুডস মার্কেটে অ্যাড হবে এবং সেটা অ্যাডজাস্টমেন্টটা ফার্মের কাছে চলে যাবে। অথবা আমার অতিরিক্ত প্রোডাক্ট আমি তৈরি করছি, ফার্ম অতিরিক্ত প্রোডাক্ট তৈরি করছে, এটা কোথায় আছে? গুডস মার্কেটের কাছে, সেটা এক্সপোর্ট হয়ে গেল। তো সেই আর্নিংটা গুডস মার্কেটের থ্রুতে ফার্মের কাছে চলে গেল। ম্যাম ইম্পোর্টটা ফার্মের কাছে কিভাবে যাবে? ইম্পোর্টটা ফার্ম হচ্ছে ইম্পোর্ট করবে? মানে ফার্মই, হ্যাঁ ফার্ম ওই যে প্রোডাক্টটা ইম্পোর্ট করে তাহলে তো পরে ম্যাম আমার কাছে রেস্ট সেল অফ ওয়ার্ল্ড করছে। এটা তো ফার্মের সাথে একটা সলভ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই তো দেখাচ্ছে, এটা তো হাউস হোল্ডের সাথে দেখাচ্ছে না, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড এর না গুডস অ্যাক্টিভিটিস। মার্কেটের সাথে দেখাচ্ছে না, হুম নাকি গুডস গুডস মার্কেট মার্কেট থেকে ফার্মে চলে যাবে? থ্রুতে এটার সাথে ফার্মের মানে কাছে একটা যাচ্ছে, সার্কেল ঘুরবে। হ্যাঁ ঠিকই বলেছেন, গুডস মার্কেটের থ্রুতে ফার্মের কাছে চলে যাচ্ছে, এটা বোঝাচ্ছে। মানে ফার্ম ইম্পোর্ট করে নিয়ে আসলো এবং এটা সেল করলো কোথায়? গুডস মার্কেটে, এবং ওটা কেনার জন্য হাউস হোল্ড আবার কনজাম্পশন স্পেন্ড করলো, এইভাবে গুডস জিনিসটা। মার্কেট থেকে আবার ফার্মের টাকা চলে গেল। ফার্মের কাছে টাকা চলে আসলো, এটাই। হ্যাঁ এক্স্যাক্টলি। সো লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। দেখা যাচ্ছে অনেক সময় ফার্মে নতুন করে ইনভেস্ট করার দরকার হয়। ইনভেস্ট কি? ওই একটা মেশিন কিনে আনবে বা 2-4টা লেবার কিনবে, কিনবে না, মানে মেশিন কিনবে বা র ম্যাটেরিয়ালস কিনবে। তাহলে কি হয়? ওটার জন্য সে কিন্তু তাকে গুডস মার্কেটের কাছ থেকে কিনতে হয়। আবার মজার বিষয় হচ্ছে গিয়ে ওই জিনিসই অন্য কোনো প্রোডাক্ট ও কোনো ফার্ম সেল করে। যেমন ধরেন আমি জুস বানাবো, তো আমার এখন প্রচুর ম্যাঙ্গোস দরকার, তাহলে আমি কি করবো? ম্যাঙ্গো প্রোডিউসারের কাছে ম্যাঙ্গো কিনে আনো, তো ও তো একটা ফার্ম বিলং করে, ও এবং ওই ম্যাঙ্গো গুলো তো বাজারেই সেল করে দিচ্ছে, বুঝতে পারছি? বা আমার ধরেন ক্লথ বানাবো, আমার এখন হচ্ছে কি তুলা দরকার, বা রেয়ন যে সুতা যেটা সেটা দরকার, আমি কি করব? আমি হচ্ছে গিয়ে আরেকজন প্রোডিউসার যে এগুলো মেক করে তার কাছে যাব, এরকম। সো অনেক সময় আমরা ইনভেস্টমেন্ট বা ইনভেস্টমেন্ট গুলো করি, সেক্ষেত্রে ফার্মই তো করে, আমি আপনি তো ইনভেস্টমেন্ট করবো না, যারা প্রোডিউসার তারা করে। সো এই ইনভেস্টমেন্টটা দেখা যায় যে এটা আমরা যে ইনভেস্টমেন্টের জন্য আমরা যে স্পেন্ডটা করি সেটা গুডস মার্কেটে যায়, এবং সেই গুডস মার্কেটের থ্রুতে ইনভেস্টমেন্টটা আবার অন্য কোনো ফার্মের হাতে চলে যায়, কারণ হচ্ছে কি এটা অন্য কোনো ফার্মের হয়তো সেলেবল প্রোডাক্ট। এইভাবে, তো এইভাবে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে গিয়ে আমাদের, দেখেন তো এই যে এতগুলো কম্পোনেন্ট বললাম, এর বাহিরে আর কোনো স্পেন্ডিং আছে? মানে এক্সপেন্ডিচার আছে? হিসেব করে দেখি তো। আছে? থাকলে বলতে পারেন। আচ্ছা, না ম্যাম কারোর এই তো ব্রেইন এটা কাজ পাইছেন। করতেছে না। চিন্তা করেন, আপনি গভর্নমেন্টের কথা আসেন, গভর্নমেন্ট ধরেন ওই ইউনিভার্সিটিতে সাবসিডি দিচ্ছে, সেটা কি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার না? তার মানে অ্যাড করেছি। ধরেন জি। আপনি টাকার বালিশ বানায় বসে আছেন,
ওটাও কি আপনার সেভিংস মানে আপনার এক্সপেন্ডিচারের মধ্যেই তো পড়বে। তো ওখানে আসে না। আচ্ছা, বা ধরেন হচ্ছে গিয়ে আপনি ফরেন ট্রিপ দিলেন, এক্সপোর্ট ইম্পোর্টের মধ্যে পড়ে যাচ্ছে, গুডস মার্কেটের দিকে চলে আসছে না। সো দেখেন ম্যাম। এ ছাড়া আর কিন্তু কোনো এক্সপেন্ডিচার নাই। সো একটা দেশের প্রত্যেকটা সিটিজেন যদি ধরে, বা সিটিজেন না যদি ধরে, এই কম্পোনেন্ট গুলো ধরে, যে হাউস হোল্ড, গভর্নমেন্ট, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, এভাবে ধরে যদি আমি এক্সপেন্ডিচার গুলো যোগ করি, তাহলেই দেখা যাবে এগুলোই হচ্ছে আমাদের মোট খরচের একটা অংশ। এবং এই খরচগুলো যোগ করলেই খুব সিম্পল, আমার যতটুকু এফোর্ড করার অ্যাবিলিটি, দ্যাট মিন্স আমার জিডিপি অর্থাৎ আমার টোটাল প্রোডাকশন, সেটা চলে আসা। কারণ অতটুকু প্রোডাক্টই তৈরি হবে যেটা আমি এফোর্ড করতে পারি। এর বাইরে যেগুলো তো নষ্ট হবে সেগুলো আমরা আসলে তৈরিতে যাব না। So এটা ছিল left part which actually talks about the total expenditure or aggregate expenditure. Aggregate আর টোটালটা synonyms, আমি যেন বারবার টোটাল বলি। এরপরে আসি ইনকামের বিষয়ে। দেখেন তো এত টাকা কার কাছে চলে গেল, মানে যেই ফার্মের কাছে। ফার্মের কাছে চলে গেল। এইখানে y means actually income. তো ফার্মের কাছে ইনকামটা গেল, এবং এই টাকাটা ফার্ম কি করবে, নিয়ে বসে থাকবে না, তারও তো আবার নতুন করে প্রোডাক্ট তৈরি করতে হবে। তো সে কি করে, এই টাকাটা যে ফ্যাক্টর মার্কেটের কাছে দিবে, যে তোমাকে টাকা দিলাম, এখন দাও আমাকে কি দিবা, ফ্যাক্টরস অফ প্রোডাকশন দাও, আমি নতুন করে প্রোডাক্ট তৈরি করবো। ফ্যাক্টর মিন্স কি ম্যাম, ফ্যাক্টরি বা এরকম কোনো ব্যাপার? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল যে মার্কেটে সেল হয়, ফ্যাক্টরস অফ প্রোডাকশন, সেটাকে আমরা বলি ফ্যাক্টর মার্কেট। সার্কুলার ফ্লো ডায়াগ্রামে ঠিক এরকম লেফট সাইডে আমাদের একটা ফ্যাক্টরস অফ প্রোডাকশন মার্কেট ছিল, যেখানে হাউস হোল্ড সেল করতো, ফার্ম পারচেস করতো। আমরা হাউস হোল্ড সেল করতে হচ্ছে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, ফার্মের কাছে এগুলো থাকে না বলে ওগুলা আমরা কিনে আনতাম। তো ফ্যাক্টর মার্কেটে যে আমরা এরকম ল্যান্ড, লেবার, ক্যাপিটাল কি করলাম, সেল করে দিলাম ফার্ম থেকে। ওই টাকাটা কি হইলো, ফ্যাক্টর মার্কেটের কাছ থেকে কার কাছে যাবে, হাউস হোল্ডের কাছে না? হাউস হোল্ডের কাছে। কারণ আমি তো সেল করছি, ওখানে সেলার কে, হাউস হোল্ড। হাউস হোল্ডই ল্যান্ড হোল্ড করে, লেবার হোল্ড করে, বা ক্যাপিটাল হোল্ড করে। সো তাহলে এইটুকুই কি আমার ইনকাম না? এই যে ফার্মের কাছে যেভাবে খুশি সেভাবে টাকাটা আসুক, সেটাই, সেই টাকাটাই আবার সে ফ্যাক্টর মার্কেটের থ্রুতে হাউস হোল্ডের কাছে দিচ্ছে, আবার সেই টাকাটা হাউস হোল্ড স্পেন্ড করতেছে গুড মার্কেটে। ম্যাম হয়তো এটা কোনো বুঝলাম না, ফ্যাক্টর মার্কেট আর হাউস হোল্ড বুঝলাম না। মানে ফার্ম থেকে ফ্যাক্টর মার্কেটে টাকা দিচ্ছে, এটা থেকে হাউস হোল্ডের হাউস টাকা হোল্ডের পাচ্ছে। কাছে চলে, হ্যাঁ হাউস হোল্ডের টাকা এটা পাচ্ছে। হচ্ছে আচ্ছা, জবের মতো, মানে জব করতেছি ফার্ম থেকে টাকা নিতেছি এরকম কিছু নাকি? হ্যাঁ অনেকটা এরকমই, যে আপনি ফার্মে জব করতেছেন, ফার্মে আপনি তাহলে ফার্মের কাছে আপনি কি সেল করছেন, আপনার লেবারটা সেল করছেন। টাইম। এটার জন্য আপনাকে ফার্ম হচ্ছে গিয়ে টাইম, লেবার, হ্যাঁ এটাই বলতে পারেন। মানে আপনি আপনার মেন্টাল এন্ড ফিজিক্যাল এফোর্ট বোথ দিচ্ছেন। এটার জন্য কি গভর্নমেন্ট আপনার কাছ, সরি ফার্ম আপনার কাছ থেকে টাকা দিচ্ছে না, পারচেজ করে নিচ্ছে না। এখন ফার্ম এই টাকাটা কোথা থেকে পাচ্ছে, ফার্ম ও যেই আপনাকে দিয়ে যে প্রোডাক্টটা বানাই নিল, সেই প্রোডাক্টটা সেল করে আবার টাকাটা পাচ্ছে না। ওইটাই আমি বলছি, যে ফার্ম যেভাবেই টাকাটা ইনকাম করুক না কেন, একটা সময় এটা এই প্রোডাক্টটা তৈরি করার জন্য তাকে ফ্যাক্টর মার্কেটের কাছে যাইতে হয়। তো তখন কি করতে হয়, টাকাটা পুরোটা সে কোথায় কি করতেছে, ফ্যাক্টর মার্কেটে স্পেন্ড করে দিচ্ছে। কিছু টাকা হয়তো সেফ থাকতে সেটা সে রিইনভেস্টমেন্টে যাচ্ছে। তখন এখানে আসলে ফাইন্যান্সিয়াল মার্কেটটাকে আনতে হবে, যে টাকাটা সেভিংস এ আমাদের থাকে সেটা আমরা কি করি। আদারওয়াইজ মোটামুটি এইটুকুই হচ্ছে গিয়ে, মানে এটাকে জটিল করতে চাইনি, এই জন্য এটাকে এইভাবে রেখেছে। তো দিস ইজ দ্য টোটাল ইনকাম অর এগ্রিগেট ইনকাম অফ এন ইকোনমি। তাহলে দেখেন তো ঠিক রাইট সাইডে যে টাকাটা খরচ হচ্ছিল, ঠিক একই সমান টাকাটা ইনকাম আকারে আমরা লেফট সাইডে দেখতে পাচ্ছি। তো আইদার আমরা রাইট সাইড যদি ক্যালকুলেশন করি, তাহলে একটা দেশের জিডিপি অর্থাৎ এগ্রিগেট এক্সপেন্ডিচারটাকে যদি অ্যাড করি, তাহলে আমরা একটা দেশের টোটাল জিডিপিটা পাবো। অথবা লেফট সাইডে যেটা আমরা একটা দেশের এগ্রিগেট যে ইনকাম যেটা, সেটাও যদি আমরা হচ্ছে গিয়ে অ্যাডজাস্ট করি, যোগ করি, তাহলে হচ্ছে গিয়ে আমরা একটা দেশের জিডিপিটা পেয়ে থাকবো এইভাবে। সো দ্যাটস ওয়াই আমরা যখন ক্যালকুলেশন করি এভাবেই আমরা বলি যে জিডিপি ইজ ইকুয়াল টু দ্য টোটাল এক্সপেন্ডিচার, sorry my mistake, aggregate expenditure as well as the aggregate income. So there is a formula for it where y means actually মানে জিডিপি, এখানে আমরা তো বুঝতেই পারছি y means হচ্ছে income, that is our aggregate income. So y is equal to c plus i plus g plus nx. nx টাকে ভেঙে এখানে x minus m লিখেছে। এই পাঁচটা কম্পোনেন্ট হচ্ছে গিয়ে আমার এক্সপেন্ডিচারে ছিল। সো এই দুটার ইকুয়ালি আমরা হচ্ছে গিয়ে একটা দেশের জিডিপি। ম্যাম জি মিন্স কি হবে? জি মিন্স গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। নাম ভুলে গেলেও কোনো সমস্যা নেই, এখানে সবগুলো বলে দিয়েছে যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, প্রত্যেকটা কম্পোনেন্টের আবার ব্যাখ্যা দেওয়া আছে। এখন আসে এখান থেকে কোশ্চেনটা কি হবে, কোশ্চেনটা যে এরকম ডিরেক্ট কোশ্চেনই করি যে why GDP is equal to total expenditure by aggregate expenditure and aggregate income. এটা যখন আমরা অ্যানসার করতে যাব, ডেফিনেটলি ইউ হ্যাভ টু ড্র দিস ফিগার
আফটার দ্যাট আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই প্রত্যেকটা কম্পোনেন্ট ধরে এক্সপ্লেন করতে হবে। মানে প্রত্যেকটা কম্পোনেন্টের ব্যাখ্যা দিলেই আমার অ্যান্সারটা হয়ে যাবে। আমি যেমন দেখেন প্রত্যেকটা কম্পোনেন্ট ধরেই কিন্তু হাউস হোল্ড কি করছে, ফার্ম কি করছে, গুডস মার্কেটে কি কি হচ্ছে, গভর্নমেন্ট কি করছে, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড কি করছে। তো এইভাবে বললেই হবে। হাউস হোল্ড, ফার্ম তারা কি করলো সেটা বললাম। ম্যাম ফ্যাক্টর তারপরে মার্কেটটা একটু বুঝাবেন? ফ্যাক্টর তারপরে মার্কেট হচ্ছে বুঝলে বুঝতে গভর্নমেন্ট পারি কি না। বললো সেটা সেটা আমরা এক্সপ্লেন করলাম। তারপরে রেস্ট অফ দা ওয়ার্ল্ড কি করলো সেটা বললাম, এবং তখন আমরা বুঝতে পেলাম যে সবগুলো কম্পোনেন্ট যোগ করলেই আমরা একদিকে এক্সপেন্ডিচার পাই। ওটা যোগ করলে যেমন জিডিপি পাবো, ঠিক একইভাবে ওনাদের ইনকামটাকে যদি আমরা লেফট সাইড থেকে অ্যাড আপ করি, সেখান থেকে আমরা আমাদের জিডিপি পাবো। মার্কেট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে মার্কেট ফর গুডস এন্ড সার্ভিস, আর একটা মার্কেট হচ্ছে মার্কেট ফর ফ্যাক্টরস অফ প্রোডাকশন। মোস্ট প্রবাবলি আমাদের থার্ড লেকচারে আমি সার্কুলার ফ্লো ডায়াগ্রাম পড়িয়েছিলাম, ওখানে এটা ছিল। তো মার্কেট ফর গুডস এন্ড সার্ভিস বা গুডস মার্কেট, সেখানে গুড আর সার্ভিস, পণ্য আর সেবা সামগ্রী সেল হয়। তো গুড তৈরি করে কে? ফার্ম, আর পারচেস করে কে? হাউস হোল্ড। সো এই গুডস এন্ড মানে মার্কেট ফর গুডস এন্ড সার্ভিস বা গুডস মার্কেটে হাউস হোল্ড হচ্ছে বায়ার, ফার্ম হচ্ছে সেলার। আর ফ্যাক্টরস অফ প্রোডাকশন বা মার্কেট ফর ফ্যাক্টরস অফ প্রোডাকশন আর ফ্যাক্টর মার্কেট হচ্ছে কি যেখানে ফ্যাক্টরস অফ প্রোডাকশন সেল হয়, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল। বারবার বলতেছে, আমি যদি বলেন ম্যাডাম আমি ফ্যাক্টরস অফ প্রোডাকশন বুঝি না, তাহলে আসলে আপনার ইকোনমিক্স পড়া উচিত না। কারণ আমি ফোর্থ লেকচারে যেটা পড়িয়েছি সেটা যদি আপনি 22 লেকচারে এসে বলেন যে আমি ফ্যাক্টরস অফ প্রোডাকশন জানি না, তাহলে মানে কেমন শোনায়। সো এই মার্কেটে যেটা হয় ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্থাৎ যে ইকুইপমেন্ট গুলো আমার একটা প্রোডাক্ট তৈরি করতে লাগে সেগুলো সেল হয়। এই ইকুইপমেন্ট গুলো অ্যাকচুয়ালি ওন করে হাউস হোল্ড। সো এই মার্কেটে হাউস হোল্ড ইজ দ্য বায়ার এন্ড ফার্ম ইজ, সরি মাই মিস্টেক, হাউস হোল্ড ইজ দ্য সেলার এন্ড ফার্ম হচ্ছে এখানে বায়ার। কারণ ফার্মের কাছে এই ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, ফার্মের কাছে ল্যান্ড থাকে না বা লেবার থাকে না বা নতুন করে ইনভেস্টমেন্ট করার জন্য ক্যাপিটাল থাকে না। সো এগুলো হচ্ছে কি তখন ওখানে তারা সেল করে, সেটাই। ওকে, সো আজকে আমরা এতটুকুই পড়বো, এবং এখান থেকে আসলে প্রশ্নটা হচ্ছে গিয়ে আমরা এই একটা প্রশ্নই করি। এই প্রশ্নটার অ্যান্সার যখন আমরা করব, আমরা আগে ছবিটা আঁকবো। ছবিটা এঁকে যে এই যে চারটা কম্পোনেন্ট, চারটা না পাঁচটা কম্পোনেন্ট, যেটা বলে হাউস হোল্ড, তারপর হচ্ছে গভর্নমেন্ট, রেস্ট অফ দা ওয়ার্ল্ড, ফার্ম, এই চারটা কম্পোনেন্ট নিয়ে আমরা ব্যাখ্যা করলেই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। এবং আমি যে কথাগুলো বললাম প্রত্যেকটা কথা হুবহু বইয়ে দেওয়া আছে এখানে। সো আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। এই চ্যাপ্টার থেকে আর কিছু পড়াবো না স্যার? আর চ্যাপ্টার থেকে কিছু পড়াবেন, এরপরে চ্যাপ্টার 5 এ চলে যাব। ওকে ম্যাম। আচ্ছা, এখন একটু ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন নিয়ে বলে নিই। আপনাদের দেখবেন যে অলরেডি ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন টপিক সাবমিট করার জন্য একটা ফোল্ডার আমি দিয়েছি। ওটাতে আসলে কাইন্ডলি চেষ্টা করবেন যে ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশনের টপিকটা দিয়ে দিতে। টপিকটা আপনি মিড থেকে শুরু করে এখন পর্যন্ত যা যা পড়াচ্ছি বা ভবিষ্যতে যা পড়াবো, যে কোনো একটা টপিক আপনি ওখানে অ্যাড করতে পারেন, এবং করে সেখান থেকে হচ্ছে গিয়ে টপিক সিলেকশনে যাবেন। টপিক সিলেক্ট করার সময় দুইটা বিষয় খেয়াল রাখবেন। একটা হচ্ছে কি যে টপিকটা সিলেক্ট করছেন সেটার উপর যাতে আপনি 5 মিনিটস কথা বলতে পারেন, এতটুকু। আর হচ্ছে গিয়ে সেকেন্ড যে বিষয়টা সেটা হলো যে আপনার ভিডিও আপনি এমন ভাবে ভিডিও প্রেজেন্টেশনটা মেক করবেন যেখানে আপনার ফর্মাল গেটআপে আপনার ভিডিও অ্যাপিয়ারেন্স থাকে। এটা খুব ইম্পর্টেন্ট। ফর্মাল গেটআপে ভিডিও অ্যাপিয়ারেন্স মিন্স হচ্ছে মানে ফর্মালে থাকবো এরকম। এখন ভিডিও প্রেজেন্টেশন কি? কিছুই না, আপনি যে প্রেজেন্টেশনটা অনলাইনে দিতেন, ধরেন আমি এখন বলতাম ক্যামেরা অন করেন মেহেদি, তারপরে প্রেজেন্টেশন দিতেন, ওরকম ওটা না দিয়ে এখন আপনি বাসায় যখন আপনার কনভেনিয়েন্ট টাইম হয় তখন ওই প্রেজেন্টেশনটা জাস্ট রেকর্ড করে আমাকে পাঠাই দিবেন। এই হচ্ছে ভিডিও প্রেজেন্টেশন। তারপরেও কিভাবে আমরা ভিডিও প্রেজেন্টেশন বানাইতে পারি, বিভিন্ন ওয়ে আছে। এটা ডিসকাস করে আমি আপনাদের জন্য ছোট ছোট কয়েকটা টিউটোরিয়াল বানিয়ে দিয়েছি। ওগুলো একটু সময় করে আমরা দেখে নিব। এবং আরো একটা কথা বলি, ওখানে আমরা অনেকগুলো ওয়ে বলেছে, এমন না যে আপনাকে হুবহু ওটাই ফলো করতে হবে, আপনি নিজের মতো করে ওয়ে আউট বের করে নিতে পারেন। সো জুম রেকর্ডিং এর মাধ্যমে আপনি দিতে পারেন অ্যালং উইথ দ্য স্লাইড শেয়ার, আপনি প্রেজি ইউজ করে পারতে পারেন, আপনি প্রেজি জাস্ট লিংক শেয়ার, ও আচ্ছা এটাই বলতে চাই, প্রেজিটা অনেকে মেক করতে পারে। তো প্রেজিটা দেখা যায় লিংক শেয়ার করে দিলেই হয়। প্রেজি যেহেতু ভিডিও ডাউনলোড হয় না, ফ্রি ভার্সন, আমাকে ওইভাবে পাঠিয়ে দিলে আমি একসেপ্ট করব। অনেকে ক্যানভাতে বানায়, ক্যানভাতে করে দিলেও পাঠাইলেও আমি একসেপ্ট করব। আরো নতুন কিছু সফটওয়্যার আছে, আমি যেটা শুনছি যে স্ক্রিন রেকর্ডিং আছে, স্ক্রিন শেয়ার, আমি এগুলা নাম জানি না বাই দ্য ওয়ে।
তো জানি না, বললাম না। তো ওইভাবেও যদি আপনি আমাকে রেকর্ড করে পাঠান আমি সেভাবে নিব। আর যদি কিছুই না পারি, অনেকে যেটা করেন যে জাস্ট মোবাইলের ক্যামেরাটা অন করে একটা ভিডিও রেকর্ড করে সাথে স্লাইডটা সহ প্রেজেন্টেশনটা পাঠায় দেয়, তাতেও আমি একসেপ্ট করব। তো একটু আমরা ভিডিও প্রেজেন্টেশন ব্যাপারে কনসেন্ট্রেশন দিই, কারণ ডেসক্রিপশনটা কি সবকিছু স্লাইডে নিয়ে আসবো নাকি ডেসক্রিপশন নিজে বল? বেটার হচ্ছে প্রেজেন্টেশনের সময় কিন্তু আমরা কি পয়েন্টস গুলো স্লাইডে রাখি আর বা কথাগুলো নিজেরা বলি, তো এটা বেটার, ওটা আমি প্রেফার করি। এবং চেষ্টা করবেন যে 5 মিনিটস যাতে কভার আপ হয়, তো কি পয়েন্টস গুলো ধরে একটু একটু এলাবোরেটলি এক্সপ্লেইন করবেন, দরকার হলে 2-3টা ম্যাম ইন্ডিভিজুয়ালি 5 মিনিট অনেক বেশি হয়ে যায় না? না বেশি হয় না, না 5 মিনিট তো তোমার বেশি গিয়ে স্টার্টিং একদমই বেশি হয় না। আপনি নিজের একদম কম। ইন্ট্রোডাকশন যখন দিবেন যে ওকে ফাইন, আসসালামু আলাইকুম, আই এম লায়লা, আই এম ফ্রম গ্রিন বিজনেস স্কুল, এইটুকু বলতে বলতেই 1-1.5 মিনিট চলে যায়। What is this? What happened? হ্যালো ম্যাম। জি বলেন। ম্যাম হচ্ছে ম্যাম আমি তো ভাবছিলাম যে ম্যাম এই পর্যন্ত মানে ফার্স্ট থেকে ফাইনাল পর্যন্ত ম্যাম যা যা পড়িয়েছিলেন এর মধ্য থেকে যে কোনো একটা টপিক, তো আমি 10 প্রিন্সিপাল হচ্ছে ইকোনমিক্স ম্যাম ওইটা চুজ করছিলাম, আমার ওই টপিকটা অনেক বেশি ভালো লাগছে তাই। কোনো সমস্যা নেই। ওকে ম্যাম। এবং সেটা আমি আমি clear আমি করতেছি। একটু বলিনি যদি টপিকের রিপিটেশন চলে আসে, ওখানে দেখবেন যে অপশন আছে, কিন্তু ইউ ক্যান সি আদার স্টুডেন্ট অ্যান্সার। সো আপনার যদি টপিকের রিপিটেশন আসে, আপনি চাইলে অ্যান্সারটা এডিট করতে পারবেন। অনেক ক্ষেত্রে আমার যদি কারোর টপিক পছন্দ না হয়, আমি আজকে রাত্রে বসবো সবার টপিক গুলো নিয়ে, কারণ আজকের পরে আমি ফোল্ডার ক্রিয়েট করে দিব, তো ভিডিও প্রেজেন্টেশন সাবমিটে 10 দিন সময় দিব, এই জন্য আজকে ফোল্ডারটা আমি ক্রিয়েট করব, যাতে আজকে হলো আমি জানুয়ারির 10 তারিখ পর্যন্ত টাইম দিব, 10 দিন টাইম পান। তো আমি তখন দেখবো, তো আমার কারোর টপিক যদি পছন্দ না হয় আমি টপিক চেঞ্জ করে দিতে পারি, তো ওখানে আমি প্রাইভেট কমেন্ট করে আপনাকে জানাই দেবো, তখন টপিকটা একটু মডিফাই করে এভাবে নিয়ে নেবেন, এটাই। তবে যে কোনো টপিক নিতে পারেন, যেটা আমি টাচ করে আসছি সেটা নিয়ে। এখন হতেই পারে সাপোজ আমি জাস্ট ম্যাডাম আমি ফিক্সড কস্ট নিয়ে বলো, ফিক্সড কস্ট নিয়ে আমি 5 মিনিট বলতে পারি, হতেই পারে আপনার প্রেজেন্টেশন পুরোটা ফিক্সড কস্টের উপর, আমি সেটাই একসেপ্ট করি, যদি বললাম তো গাইডলাইনটা ফলো করে আপনি পারেন। এবং টাইমের ব্যাপারে আমি খুবই স্ট্রিক্ট, আমি যদি দেখি 5 মিনিটস এর কম, এই যে কম্পেনসেশনের জায়গাগুলো এই জায়গায় আসবে, তখন মার্কস কাটবো। বা দেখবেন যে আমি বলবো যে ফর্মাল অ্যাটায়ারে থাকতে হবে, ফর্মাল আপনি নাই, দেখেই বুঝতে পারতেছি একটা ছেঁড়া গেঞ্জি পরে, আপনি ছেঁড়া গেঞ্জি না, নর্মালি যেটা হচ্ছে বাসায় যে পোশাক আছে সেই পোশাক পরে আমরা হচ্ছে গিয়ে প্রেজেন্টেশনটা মেক করে ফেলি, এগুলো দেখলে ওই জায়গাগুলোতে মার্কস কাটবো। ম্যাম তাহলে কিভাবে ফর্মাল আসবো, মানে টাইটই না, জাস্ট অ্যাটলিস্ট এক কালারের তো একটা শার্ট পরতে পারেন, তুই একটা শার্ট পরে আসবি এক তাইলেই কালারের একটা হবে, আর শার্ট মাথার পরবেন, চুলটা সুন্দরভাবে আসতে হবে হ্যাঁ তাইলে। এক্স্যাক্টলি। আপনি আচ্ছা। দেখবেন মানে আমি আপনাদের ক্লাসগুলো সাধারণত আমি যেদিন আমার ইয়া থাকে, দেখবেন যে আমি আপনাদের জন্য যে ভিডিও টিউটোরিয়াল মেক করেছি, ওখানে দেখবেন যে ওখানে আমার ভিডিও অ্যাপিয়ারেন্স আসে, ওখানে তো আমি কি চাইলে পারতাম না, বাসায় পোশাক পরেই তো একটা, এটা তো আমি যে স্টুডেন্টদের জন্য মেক করতেছি তাদের সাথে, ইভেন ওখানে আমি একটা সেশনও আমার শেয়ার করা আছে, গত সেমিস্টার আমি সেশনটা নিয়েছিলাম, ওইখানে দেখবেন বাসায় বসে আমি সেশন নিচ্ছি, অথচ আমি কিন্তু ফর্মালে আসছি, কারণ এটা একটা সেশন, আমি স্টুডেন্টদের সাথে কমিউনিকেট করতেছি। ওখানে যদি আপনি আমাকে দেখতে পান যে ম্যাডাম হচ্ছে নর্মাল বাসায় যে জামা পরে আছে ওই জামা পরে আমার সাথে কথা বলতেছে, আপনার কিন্তু আমরা বাঙালি তো আমাদের মাইন্ডসেটটা এরকম, আমরা আগে দেখি তারপরে লার্ন করার চেষ্টা করি তার থেকে, ওই জিনিসটাই এটা। এই আপনাদের প্রেজেন্টেশন অনেকটা বড় বিষয়টাই হচ্ছে এই জিনিসগুলোকে আপনাদেরকে ইউজ টু করা, ইউ হ্যাভ টু লুক্রেটিভ। আপনি এটা ইটস ট্রু, আপনার আমি স্কিন টোনের কথা এখানে আনবোই না, আমি যদি স্মার্ট হই আমি অনেক জায়গায় নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারবো অনেক ভালোভাবে। তো অনেক কথা বলে ফেললাম, প্রেজেন্টেশনটা চেষ্টা করেন। হ্যাঁ বলেন। ম্যাম ক্লাসের ফার্স্টে ম্যাম বললেন যে 2টা ম্যাথের কথা, আর বললেন যে অনেক ইম্পর্টেন্ট ম্যাম। হুম ম্যাম ওটা মানে কোন 2টা ম্যাথ ম্যাম? এখনো ম্যাথসটা করেন, নেক্সট চ্যাপ্টারে একটা ম্যাথস আছে, চ্যাপ্টার 5 ম্যাম হ্যাঁ একটা তো চ্যাপ্টার ম্যাথ 5 করাই একটা ম্যাথস, ওইটাই বললাম যে আমি 2টা ম্যাথস দিয়েছি, একটা অলরেডি করাই ফেলছি, যেটা কস্ট অফ প্রোডাকশন আমরা ম্যাথ করেছি না, ম্যাম জি ওই ম্যাম। যে আপনি আর একটা ম্যাথ তো ম্যাথ, আমাদের একটা করাইছেন, ওই যে মার্জিনাল হ্যাঁ কস্ট হ্যাঁ এলবার হ্যাঁ অ্যাসোসিয়েটেড। ওই জন্যই বলছিলাম যে জিডিপি থেকেও একটা ম্যাথ করানো যেত, আমি এটা করালাম না। যদি ম্যাম এক্সামে আসে ওটা কি ম্যাম 10 মার্কের থাকবে? হ্যাঁ ডেফিনেটলি ওটা একটা ব্রড অবশ্যই কোশ্চেন হবে, এটা একটা আর ব্রড ম্যাম কোশ্চেন। ম্যাম ম্যাথ ম্যাম আমার তাইলে ভালো হবে। ম্যাথ তো ম্যাম এখন তো পুরোটা ম্যাথ দেওয়া যায় না, এটা একটা রেশিও থাকে, আবার আপনাদের মডারেশন কমিটির রেসপন্সের জন্য আমি যদিও এখানে এটা জানি কি কোর্স কোঅর্ডিনেটর, বাট
তারপরে মডারেশন হয় না, তারা রেসপন্সের জন্য আমি ওয়েট করতেছে। তো তারা যদি রেসপন্স করে চেঞ্জ করে দেয় তাহলে আমাকে তো সেখানে এগ্রি করতে হবে। আমি বলেছি ফাইনালে 2টা ম্যাথ থাকবে, একটা ম্যাথ অলরেডি করাই ফেলছি, আর একটা ম্যাথ আমি জিডিপি চ্যাপ্টার থেকে দিক করাইতে পারতাম, অথবা নেক্সট যে চ্যাপ্টারটা করাবো সেখান থেকে করাতে পারতাম। তো নেক্সট চ্যাপ্টার থেকে ম্যাথটা করাবো, জিডিপি চ্যাপ্টারে ম্যাথটা ম্যাম করাবো। আমাদের এক্সাম তো ম্যাম হবে আমাদের 13 ম্যাম মার্কের, আপনাদের এক্সাম 40 14 মার্ক। আছে। 14 ম্যাম মার্কের ম্যাম। আমাদের ম্যাম থিওরির মধ্যে যে ম্যাম হচ্ছে ফ্লো বা হচ্ছে যে ম্যাম চার্ট গুলা ছিল ম্যাম, যেগুলা থেকে ওই যে বর্ণনা করে লিখতে হয় ম্যাম, এই টাইপ কি কোনো কোশ্চেন থাকবে? যেমন ম্যাম আজকে যেটা করলাম। হ্যাঁ, এটা এই চ্যাপ্টারে দেখেন কোনো ম্যাথ করালাম, তো ম্যাক্রো থেকে প্রশ্ন দিব না, ব্রড কোশ্চেন, তাহলে তো অবশ্যই না। ওর এখানে আসতেই হবে। বা যেমন হচ্ছে গিয়ে আমি যে মার্কেটে যে চ্যাপ্টারটা পড়াইছি ওখানে কিন্তু ব্রড কোশ্চেনই নাই বলতে গেলে, সব ছোট ছোট কোশ্চেন। জি তো তাহলে আমার যখন আমি থিওরিটিক্যাল কোশ্চেন দিতে যাব তখন কিন্তু আমার এই যে ম্যাক্রোর পার্টের দিকে আসতে হবে। যে সার্কুলার ফ্লো টাইপের যে হ্যাঁ হ্যাঁ, চার্ট যে চার্ট গুলো এগুলোতে আসতে হবে। তো ওই জায়গাতে ওইগুলা এখান থেকে ব্রড কোশ্চেন হতে পারে। ম্যাম যতটুকু ম্যাম সম্ভব মানে ফাইনালের আগে যাতে থিওরি আমাদের সেভাবে ম্যাম না আসে ম্যাম। ম্যাম আমাদের একটা শর্ট সিলেবাস করে দিয়েন। জি ম্যাম। ম্যাম এই সাবজেক্টটা জি দেখা যায় ম্যাম, জি ম্যাম, নইলে ম্যাম যাই অবস্থা। জি জি ম্যাম, কারণ এটা আমাদের জি ম্যাম। ডিপার্টমেন্টাল সাবজেক্ট না তো ম্যাম, এটা আমাদের জন্য অনেক কঠিন একটা ব্যাপার। ম্যাম আচ্ছা। ওইরকম বলতে একটু মানে এইভাবে যে এক্সামের চিন্তায় ম্যাম মানে অনেক বাজে অবস্থা হয়ে গেছে। ম্যাম First তারপরে আমরা এটা final ফার্স্ট exam আমরা তো ম্যাম। ফিজিক্যালে দিচ্ছি। ফিজিক্যালি এক্সাম ম্যাম, এটা মানে আমি আমার ইংলিশ দেখতেছি তো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনারা তো ম্যাম, আমাদের কেউই offline ফিজিক্যাল, exam। হ্যাঁ আপনারা সবসময় অফলাইনই দিয়ে আসছেন। ম্যাম Sorry, আমরা একটা online-এ মিড দিয়েছেন। দিছিলাম শুধু। আমরা ম্যাম অনলাইনে অনলাইনে Physical চেঞ্জ offline। হয়ে গেছি ম্যাম। হ্যাঁ ম্যাম, সবাই প্রশ্ন ম্যাক্সিমাম হবে। অনলাইনের স্টুডেন্ট। জি সো ম্যাম, ফার্স্ট জি টাইম ম্যাম। ম্যাম এই ইনস্ট্রাকশন আপনার না চিন্তা করতে হবে না, এই ইনস্ট্রাকশন আমাদের জি আগে আরো বেশি দেওয়া, যে ম্যাম, 2 আমরা ঘন্টা এক্সাম 201 দিবেন। ব্যাচ শুধু মিড টার্ম দিছিলাম ইউনিভার্সিটি। মানে আমাদেরকে ইনস্ট্রাকশনটা কিন্তু এভাবে দেওয়া যে যেহেতু স্টুডেন্টরা অনেকদিন পর ফিজিক্যাল এক্সাম আসবে, আমি যাতে এমন 2 ঘন্টা লেখার মতো যাতে অ্যাবিলিটি থাকে তার, মানে লিখতে পারে এমন কোশ্চেন করলাম যে 2 ঘন্টা লিখে শেষ করতে হবে না এরকম না। ম্যাথটা দেওয়ার রিজনটা অনেকটা এটা। ম্যাম আপনি যে মিড টার্মে ম্যাম কোশ্চেন দিছেন ওইটা লাগতেই তো ম্যাম খবর হয়ে যায় ম্যাম। জানি না ফাইনালে কি করবেন। সমস্যা নাই, ফাইনালে তোমার সিম্পল হবে কোশ্চেন মেবি। তো মিড টার্মে মনে হয় ম্যাথস ছিল না, তো না ম্যাম, মিড ফাইনালে টার্মে আমি ম্যাথ ম্যাথ, ছিল না হ্যাঁ ফাইনালে আমি আসলে ম্যাথ দেওয়াটার রিজনটাই এটা, যাতে হচ্ছে গিয়ে ম্যাম। ম্যাথটা দিলে আপনার ম্যাথ দেন আপনার ম্যাম, ম্যাথ সোজা মানে থাকে। তাতে মার্কটাও হচ্ছে ভালো গিয়ে আসবে। মানে তাতে হচ্ছে গিয়ে অল্প সময়ে শেষ অল্প করতে মানে সময় শেষ হবে এবং শেষ মার্কও করতে ভালো আসবে। পারেন। মার্কের বিষয়ের থেকে বড় কথা হচ্ছে কিন্তু ম্যাথে আবার ঝামেলাও হয়, ভুল করে ফেললে পুরাটাই তো ভুল হয়। ওই যে কস্ট অফ প্রোডাকশনে কিন্তু এই জিনিসটাই, যে একটা ম্যাথেও কম্পোনেন্ট কম ভুল করা, সময় লাগে না, ভুল করা ক্যালকুলেশনে মানে সময় লাগে। পুরাটা ভুল। তো ম্যাম তারপর এবার আমি যে ম্যাথস, আমাদের যে সিটিটা নিছেন না ম্যাম, ম্যাম আমাদের আরেকটা ক্লাস শুরু হয়ে গেছে ম্যাম, এটা তাহলে প্রেজেন্টেশন দিতে হবে। হ্যাঁ হ্যাঁ আমি আসলে ক্লাসটা এক্সটেন্ড করতে চাচ্ছি না। আমি আমি শুনেন কোশ্চেন যেটা করেছি যাতে আপনি 2 আওয়ার্স অ্যানসার করতে পারেন, এটাই আমার ফাইনাল কথা ছিল। ম্যাম টোটাল কোশ্চেন ম্যাথমেটিক্যাল কয়টা থাকবে? পোর্শন আছে, ম্যাথমেটিক্যাল পোর্শন 4টা, আপনাদের তো অপশন দেয় না। আমাদের ম্যাম আল্লাহ চারটা। অফলাইন কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটু ধারণা দিয়ে দেন, যে অফলাইন কি টাইপ প্রশ্ন একদম আমি হবে? আপনাদের একদম ডিরেক্ট কোশ্চেন করবো। আমি ক্লাস টেস্টে যেরকম ডিরেক্ট কোশ্চেন করেছি, আমি মনে হয় আরেকটা ক্লাস টেস্ট নিব নেক্সট ম্যাম কোন ক্লাসটার সেট পরে। সেট টাইপের প্রশ্ন হবে ম্যাম না, টেকনিক্যালি কোশ্চেন কোন টেকনিক্যাল কোনো কোশ্চেন করব না, আমি একদম ডিরেক্ট কোশ্চেন করব। আমি এরকম ম্যাম প্রশ্ন করব না যে সাজেশন যেটাতে দিয়ে আপনাকে দিয়েন। আপনাকে না, আমি সাজেশন দেই না, আমি সরি, মানে এটা আমি বলতে চাচ্ছিলাম আমি কোনো কোর্সে কোনো ডিপার্টমেন্টের সাজেশন দেই না। তবে কোশ্চেন আমি টেক্সটাইলের জন্য কোশ্চেন টোটালি আমি ডিফারেন্ট করছি, এখানে কোনো ভাবে ঘুরায় প্রশ্ন করি নাই আমি, কোশ্চেন একদম ডিরেক্ট, যা চাইছি তাই অ্যানসার করব, শেষ। ম্যাম লাস্ট একটা রিভিউ ক্লাস রাখেন। ম্যাম হ্যাঁ 40 হ্যাঁ মার্কের হ্যাঁ জন্য হ্যাঁ ম্যাম হ্যাঁ টোটাল ম্যাম আমার আসলে নেক্সট ক্লাসে ক্লাস শেষ হয়ে যাবে। So, আমার যদি মনে হয় যে আমি আরেকটা ক্লাস নিতে, মানে আরো তো বললাম না 2টা 3টা ক্লাস পাবো, রিভিউ ক্লাস তো ডেফিনেটলি আসবে। আচ্ছা শেষ করি, আপনারা অন্য ক্লাসে ম্যাম, জয়েন করেন। ম্যাম শেষ করার আগে একটু কথা বলি ম্যাম। আপনি ওকে ওই যে ম্যাম, আমাদের যে প্রেজেন্টেশন ক্লাস আমাদের টেস্ট ক্লাস নিলেন না গত সপ্তাহের, যেটা ম্যাম ওই ম্যাথটা আমাদের একটু কমেন্ট করেন কার হয়েছে বা হয় নাই, বা কোন জায়গায় ভুল থাকে, তাইলে আচ্ছা একটু সুবিধা হয়, বুঝতে পারবো যে আমারটা আমি হয়েছে কি নেক্সট হয় নাই। ক্লাসে চেষ্টা করব। 150 নেক্সট mark। আমার এই যে এই ফ্রাইডে প্ল্যানই হচ্ছে কি সব ক্লাস টেস্টের কপি দেখেছে শেষ করা আপনাদের। তা আমি ওটার কমেন্টটা মানে ক্লাসের আমি একটু কমেন্ট করে দিই, ভুল করেছেন আমি এখন দেখিনি তো জেনারেল মিস্টেক গুলো কোথায়, এটা জানাই দিব আপনাদেরকে। জি ম্যাম। ম্যাম আমাদের মিড অ্যাসাইনমেন্টের মার্ক দেই নাই? না না, ম্যাম, অ্যাসাইনমেন্টের মার্ক দেওয়া হয়নি এখনো। আচ্ছা ঠিক আছে, শেয়ার করে দিচ্ছি। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ওকে ঠিক আছে, যান ক্লাসে যান। আসসালামু আলাইকুম। অনলাইনে যেটা নিচে ওটা দিছিল ওকে শুধু। ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।